ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন আমানতকারী। যিনি ব্যাংকে টাকা জমা রাখে তাকে আমানতকারী, ক্লায়েন্ট অথবা মক্কেল বলা হয় তাকে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দ্বারা বোঝায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন একজন ব্যবসায়ীর জন্য চলতি দেয় এবং ব্যাংকের জন্য এটি কিন্তু সম্পদ। ব্যবসায়ীর জন্য যেহেতু চলতি দেয় তাহলে নগদান বহির ব্যাংক কলমে ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ দায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ পায়। আর ব্যাংকের জন্য যেহেতু সম্পদ তাই ব্যাংক বিবরণী এটা আমরা ডেবিট দিকে লিখব, কারণ সম্পদ উদ্বৃত্ত ডেবিট হয়। তাহলে এর উত্তর হচ্ছে 1 ও 3। আবির কোম্পানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা, অর্থাৎ আবির কোম্পানি বলতেছে ব্যাংকে তাদের 30,000 টাকা আছে, সেটা নগদান বই অনুযায়ী। 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। পাঁচ বহির ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত? অর্থাৎ নগদান বই আমরা যখন বলতেছি ব্যাংকে আমাদের 30,000 টাকা আছে, পাঁচ বই অনুযায়ী কিন্তু ওই পরিমাণ টাকা নেই। তাহলে পার্থক্যটা কোথায় সৃষ্টি হয়েছে? নগদান বই আমাদের 30,000 টাকা আছে, এটি আমাদের সম্পদ। আমরা 8,000 টাকা জমা দিয়ে আমরা কী করেছিলাম? প্লাস করেছিলাম, সেটি এখন আদায় হয়নি। তাহলে এই 30,000 টাকা 8,000 টাকা এখন কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের উদ্বৃত্ত পরিমাণ হবে 22,000 টাকা। সাদমান লিমিটেড নগদান বই ব্যাংক সুদ 250 টাকার পরিবর্তে ভুলক্রমে 520 টাকা ক্রেডিট করেছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত? আচ্ছা, আমাদের নগদান বই আমরা যদি সুদ পাই, এটি আমাদের প্রাপ্তি, তাহলে আমরা নগদান বই কিন্তু আমরা ডেবিটে লিখবো 250 টাকা। আমরা কী করেছি? 250 টাকা আমরা ডেবিটে না লিখে, এটি যেটি আমাদের ডেবিটে লিখতে হতো সেটা আমরা ডেবিটে না লিখে আমরা ক্রেডিটে লিখেছি 520 টাকা। তাহলে পার্থক্য কত হবে? 520 টাকা, তাহলে পার্থক্য হবে 770 টাকা। এর কারণ হচ্ছে যেটি আমাদের ডেবিটে লিখতে হতো 250 টাকা, সেটি আমরা লিখিনি, উল্টো আমরা ক্রেডিট লিখেছি 520 টাকা। তাহলে পার্থক্য কিন্তু এটা সমষ্টিটা আমাদের পার্থক্য হবে। যন্ত্রপাতির সংস্থাপন মজুরিকে মজুরি হিসাবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, এটি কিন্তু আমরা জানি একটা সম্পদ অর্জন করতে যত ধরনের ব্যয় হবে তা কিন্তু উক্ত সম্পত্তির মূল্যকে বৃদ্ধি করে, অর্থাৎ যন্ত্র সংস্থান ব্যয় কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়। সেটিকে আমরা যন্ত্রপাতির সাথে যোগ না করে আমরা মজুরির সাথে যুক্ত করেছি, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বিবেচনা করেছি। তাহলে মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা হিসেবে বিবেচনা করি তাহলে এটি কিন্তু আমাদের নীতিগত ভুল। নীতিগত ভুল হচ্ছে যদি সম্পদকে আমরা ব্যয় হিসেবে চিহ্নিত করি বা ব্যয়কে সম্পদ, আয়কে দায় অথবা দায়কে আয় হিসেবে যদি চিহ্নিত করি তাহলে এগুলোকে নীতিগত ভুল বলে। 750 টাকার একটি লেনদেন 570 টাকা লেখা হলে কোন ধরনের ভুল হবে? আর এটি হচ্ছে লিখার ভুল, বা এটিকে বলা হয় টাকার ভুল, টাকার অঙ্কের ভুল। অর্থাৎ যেই ধরনের ভুলগুলো মানে আমাদের টাকার অঙ্কের ভুল হয়েছে সেগুলোকে বলা হবে লিখার ভুল বা টাকার অঙ্কের ভুল। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। আমরা জানি সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়া মিলে কখনো অন্তর্ভুক্ত হয়, কখনো হয় না। কখনো অন্তর্ভুক্ত হয় যদি মোট লাভ দেওয়া থাকে। কেন মোট লাভ দেওয়া থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? মোট লাভ আমরা কীভাবে নির্ণয় করি? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিই। আবার বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে নির্ণয় করি? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ সমাপনী মজুত পণ্য বাদ দেই। যেহেতু মোট লাভের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় থাকে, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যেহেতু সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া আছে, তাহলে মোট লাভ যদি আমাদের রেওয়া মিলে লেখা থাকে তাহলে আমরা সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব। আবার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলেও সমাপনী মজুত পণ্য আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া আছে। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য নাই, তাহলে সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। নিপুণ ট্রেডার্সের খতিয়ানে উদ্বৃত্তসমূহ: মূলধন 9,000 টাকা, দেনাদার 14,000 টাকা, ক্রয় 12,000 টাকা, বিক্রয় 22,500, বেতন 3,000, নগদ 8,000 টাকা, পাওনাদার 7,500, সমাপনী মজুত পণ্য 2,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ কত? তাহলে আমাদের চলতি সম্পদ দেনাদার চলতি সম্পদ, নগদ চলতি সম্পদ এবং সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 8 আর 2 10 আর 14 24,000 টাকা। আট ঘরা রেওয়া মিলে নিচের কোন শিরোনামটি প্রয়োজনে? সমন্বিত রেওয়া মিল প্রয়োজন নাই। যদি 10 ঘরা রেওয়া মিলে আমাদের কী কী শিরোনাম থাকে? রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, উদ্বৃত্তপত্র। যদি আমাদের 8 ঘরা করতে হয় তাহলে আমরা সমন্বিত রেওয়া মিলটা আমরা প্রস্তুত করব না। সমাপনী দাখিলা দেওয়া হয়, সমাপনী দাখিলা দেওয়া হয় মূলত অস্থায়ী হিসাবগুলো সমাপনী দাখিলা দেওয়া হয়। সেক্ষেত্রে আয়, আয় ব্যয় এবং উত্তোলন এগুলো অস্থায়ী হিসাব, এগুলোর সমাপনী দাখিলা দিতে হয়। রেওয়া মিলে বেতন 14,000 টাকা, মাসিক বেতন 1,500 টাকা হলে উদ্বর্তপত্রে প্রদেয় বেতন কত টাকা প্রদর্শন করতে হবে? আমাদের বেতন প্রতি মাসে হচ্ছে 1,500 টাকা। আমাদের অঙ্কটি 1 বছরে, তাহলে 12 মাসে আমাদের বেতন দিতে হবে 18,000 টাকা। সেখানে আমরা বেতন দিয়েছি 14,000 টাকা। তাহলে এখন বেতন বকেয়া আছে আমাদের 4,000 টাকা। তাহলে আমরা জানি প্রদেয় বেতনের সাথে একবার যোগ করতে হবে এবং উদ্বৃত্তপত্রে দায় হিসাবে প্রদর্শন করতে হবে 4,000 টাকা। কোনটি ব্যবসা অনগদ লেনদেন? অনগদ লেনদেন হচ্ছে যে লেনদেনের সাথে নগদ বা ব্যাংকের কোনো সম্পর্ক নাই, সেগুলো হচ্ছে অনগদ লেনদেন, যেমন অবচয়, অবলোপন, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ ইত্যাদি।
অপচয় প্রভাবিত করে, অপচয় একটি ব্যয়, এটি প্রভাবিত করে আয় বিবরণীতে আসবে, কারণ আমরা বিশদ আয় বিবরণীতে সকল প্রকার আয় ব্যয়গুলো আসে, এবং আর্থিক অবস্থা বিবরণীতে আসবে, কারণ আর্থিক অবস্থা বিবরণী আমরা সম্পদ থেকে, স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীভূত অপচয় আমরা বাদ দিয়ে দিব। 2022 সালের 1 জানুয়ারি তারিখে মিসেস শারমিন 4 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন খরচ এবং সংস্থান ব্যয় যথাক্রমে 5,000 এবং 15,000 টাকা। মেশিনটির মেয়াদ কাল 10 বছর এবং ভগ্নাংশের মূল্য 10,000 টাকা অনুমান করা হয়। মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? আমরা যেন অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয় সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিতে হয়। মোট মূল্য হচ্ছে এটা অর্জন মূল্য বা অর্জন মূল্য যেটি, তাহলে আমাদের ক্রয় 4 লাখ, অন্য আনুষঙ্গিক খরচ 5,000 আর 10,000 15,000, তাহলে আমাদের অর্জন ব্যয় হচ্ছে কত? 4,20,000 এবং ভগ্নাংশের মূল্য কত? 10,000। তাহলে 4,20,000 থেকে যদি 10,000 টাকা বাদ দেয় তাহলে আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য আমরা নির্ণয় করতে পারবো। সরল পদ্ধতিতে 2024 সালে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য কিন্তু 4,10,000 টাকা এবং আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। এখন বলা হয়েছে 2024 সালে পুঞ্জীভূত অবচয় কত? তাহলে দেখি আমরা কিন্তু মেশিন ক্রয় করেছিলাম 2022 সালের 1 জানুয়ারি, তাহলে আমাদের মেশিনটি ব্যবহার হয়েছে 22 সালে 1 বছর ব্যবহার হয়েছে, 23 সালে 1 বছর ব্যবহার হচ্ছে এবং 24 সালে 1 বছর ব্যবহার হচ্ছে, তাহলে আমাদের 3 বছরের পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তাহলে আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য কিন্তু 4,10,000 এবং 4,10,000 আমরা আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাহলে আমাদের বার্ষিক অবচয় কিন্তু 41,000। সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের আস্তে আস্তে 1,23,000 টাকা আমাদের পুঞ্জীভূত অপচয়। এই যে 1,23,000 আমাদের পুঞ্জীভূত অপচয়। বন্ধকি ঋণ আর্থিক অবস্থার বিবরণীর কোন শিরোনামে থাকে? বন্ধকি ঋণ এটি আমাদের দীর্ঘমেয়াদী দায়, আর্থিক অবস্থার বিবরণী এটি দীর্ঘমেয়াদী দায় শিরোনামে থাকবে। বিশদ আয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য হলো মোট লাভ বা ক্ষতি, নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা। প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, নিট ক্রয় 1,50,000, রপ্তানি শুল্ক 15,000, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ সমাপনী মজুত পণ্য বিয়োগ। এখানে কিন্তু আমাদের প্রত্যক্ষ কোনো খরচ নেই, রপ্তানি শুল্ক কিন্তু পরোক্ষ খরচ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 40,000, নিট ক্রয় 1,50,000, তাহলে আমাদের এখানে আস্তে আস্তে 1,90,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য যদি হয় 30,000, যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 1,60,000 টাকা। যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000, এখানে কিন্তু দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 30,000 না, যদি 20,000 হয় এবং বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20% হয়, তবে মোট মুনাফার পরিমাণ কত? তাহলে আমরা এখানে একটু দেখি। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য ছিল হচ্ছে, প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ ছিল 40,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ছিল 40,000 এবং নিট ক্রয় ছিল 1,50,000 টাকা, তাহলে আমাদের হচ্ছে 1,90,000। এর সাথে আমাদের প্রত্যক্ষ খরচ যোগ দিতে হতো, কিন্তু প্রত্যক্ষ খরচ আমাদের ছিল না। এবং সমাপনী মজুত পণ্য এখানে দেওয়া আছে 30,000, তারা বলতেছে 30,000 না হয় যদি 20,000 হয়, তাহলে দেখি আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কিন্তু 1,70,000 টাকা। এখন বলছে মুনাফা বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20%। বিক্রয়ের উপর মোট মুনাফার হার কত? 20%। কিন্তু আমাদের বিক্রয় নাই, আমাদের কী দেওয়া আছে? আমরা এখানে বের করেছি, আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা ব্যয়ের উপর কিন্তু হয় 25%। তাহলে আমরা এটার উপর যদি আমরা 25% করি, আমরা 25% কেন করলাম? আমাদের দেয়া আছে বিক্রয়ের উপর মুনাফার হার, কিন্তু বিক্রয় কিন্তু নাই। আমরা কিন্তু ক্রয় বের করেছি, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর হার কিন্তু 20% হলে বিক্রয়ের উপর সেটা হয় 25%। তাহলে 25% করলে আমাদের মুনাফার পরিমাণ আসবে 42,500 টাকা। এটাকে যদি আমরা 25% করি তাহলে আমাদের আসবে 42,500 টাকা। 1,70,000, 1,70,000-এর 25% আসবে 42,500 টাকা। তাহলে এটিকে আমরা বিক্রয় উপর মুনাফা হারকে আমরা ক্রয়ের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফা হারে কনভার্ট করে নিয়েছি। রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000। এই বিনামূল্যে পণ্য বিতরণের কাজ হচ্ছে একবার ক্রয় থেকে বাদ দিতে হবে এবং বিজ্ঞাপনের সাথে আমাদের যোগ দিতে হবে। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপন কত? আচ্ছা, বিজ্ঞাপন খরচ আমাদের, তাহলে বিজ্ঞাপন খরচ কত হচ্ছে? আমাদের বিজ্ঞাপন ব্যয় হচ্ছে 50,000, পণ্য বিতরণ 10,000, তাহলে আমাদের বিজ্ঞাপন মোট ব্যয়ের পরিমাণ কিন্তু 60,000 টাকা। 4টি আর্থিক বছর মধ্যে সমন্বয় করতে হবে। অর্থাৎ বিজ্ঞাপনকে আমরা যদি 4 বছরের জন্য ব্যবহার করি তাহলে 4 বছরটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 1 বছরের ব্যয়টাকে বলা হবে অবলোপন, আর পরবর্তী যতগুলো বছর থাকবে সেটাকে বলা হয় বিলম্বিত। বলছে বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপন কত? 4 বছরের মধ্যে সমন্বয় করলে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কয় বছর হবে? 3 বছরের জন্য হবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করলাম? যেহেতু 4 বছরের জন্য। আর 3 দিয়ে গুণ করব। কেন 3 দিয়ে গুণ করব? কারণ বিলম্বিত হচ্ছে 3 বছরের জন্য। তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে 45,000 টাকা।
ভ্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা এবং বিক্রয় ফেরত 1,500 টাকা হলে বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? তাহলে আমরা দেখি আমাদের এখানে আমাদের ভ্যাট সহ বিক্রয় হচ্ছে 59,000 টাকা এবং এর সাথে আমাদের বিক্রয় ফেরত হচ্ছে 1,500 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত আমরা কী করবো, বাদ দিয়ে দিব। তাহলে বিক্রয় ফেরত বাদ দিলে আমাদের বিক্রয় পরিমাণ হচ্ছে 57,500 টাকা এবং এটি বলা হচ্ছে ভ্যাট সহ বিক্রয় কিন্তু। তাহলে ভ্যাট সহ ভ্যাটের পরিমাণ কত, এটিকে আমরা 115 দিয়ে ভাগ করবো। 115 দিয়ে কেন ভাগ করবো? কারণ আমরা জানি ভ্যাট সহ বিক্রয়, তার মানে এখানে বিক্রয় মূল্য আছে, ভ্যাটের মূল্য আছে, আর ভ্যাটের পার্সেন্ট দেওয়া না থাকলে এটা 15%। তাহলে এখানে দুইটা অংশ আছে, বিক্রয় হচ্ছে 100%, ভ্যাট হচ্ছে 15%। 15% কেন? যেহেতু ভ্যাটের হার দেওয়া না থাকলে 15% ধরতে হয়। তাহলে আমরা বলতে পারি 57,500 মধ্যে 115 অংশ আছে, তাই 115 দিয়ে ভাগ, এবং ভ্যাটের মূল্য নির্ণয় করতে হবে, তাহলে এটাকে আমরা 15 দিয়ে গুণ করবো। 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 7,500 টাকা। তাহলে ভ্যাটের পরিমাণ হচ্ছে 7,500 টাকা। বিক্রি উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? আমরা জানি বিক্রি উদ্দেশ্যে যাই কেনা হবে না কেন তাকে আমরা ক্রয় বলবো। তাহলে বিক্রি উদ্দেশ্যে জমি ক্রয়কে আমরা ক্রয় হিসাব ডেবিট করব, কারণ ক্রয় করলে ব্যয় বাড়ে আর ব্যয় বাড়লে ডেবিট হয়। 5,000 টাকার প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? আচ্ছা, স্বীকৃতি, আমরা যদি বিলে স্বীকৃতি প্রদান করি তাহলে আমাদের কী হবে? মানে বিষয়টা হয়েছিল, প্রথম আমরা বাকিতে ক্রয় করছি, বাকিতে ক্রয় করলে যাবে দ্বারা কী ছিল, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কী হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে আমি যার কাছে ক্রয় করছি তাকে যখন আমি টাকা আমি সঠিক সময় দিইনি, সে বলছে তা আপনি আমাকে বিলে স্বীকৃতি দেন। অর্থাৎ আমি যখন ধারে ক্রয় করছি তখন কিছু ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এখানে অর্থাৎ ব্যয় বাড়ছে এবং দায় বাড়ছে। এটা কী ধরনের ব্যয়? এটা হচ্ছে মৌখিক দায়। এখন সেই মৌখিক দায়টাকে সে লিখিত দায়ে চাচ্ছে। তাহলে আমি যদি লিখিত দায় দিই তাহলে কী হবে, আমাদের মৌখিক দায় কমবে, লিখিত দায় বাড়বে। আমরা জানি দায় কমলে ডেবিট, তাহলে পরে জানালে কী হচ্ছে, প্রদেয় হিসাব ডেবিট হচ্ছে এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে কী হয়েছে, আমাদের দায় কমেছে, দায় বৃদ্ধি পেয়েছে। কী দায় কমেছে? আমাদের লিখিত প্রতিশ্রুতি, অলিখিত দায় কমেছে, লিখিত দায় বেড়েছে। তাহলে আমরা বলতে পারি 5,000 টাকার প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে দায় বাড়বে ও দায় কমবে। সুনাম নিচের কোন গুচ্ছটি অলিক সম্পদ? আমাদের অলিক সম্পদ হচ্ছে সুনাম, কিন্তু অদৃশ্যমান এবং স্থায়ী সম্পদ। শেয়ার বারটা হচ্ছে অলিক সম্পদ। প্যাটেন্ট, কপিরাইট দুটি হচ্ছে আমাদের অদৃশ্যমান এবং স্থায়ী সম্পদ। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কিন্তু ওরা চেয়েছে দুটি অলিক সম্পদ হতে হবে। ট্রেডমার্ক স্থায়ী সম্পদ, অদৃশ্যমান সম্পদ, এবং বিলম্বিত হচ্ছে আমাদের অলিক সম্পদ। প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, এই দুটি হচ্ছে আমাদের অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? হিসাব সমীকরণ বর্ধিত রূপ হচ্ছে এ সমান, আমাদের হিসাব সমীকরণটি হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এই ওইর মধ্যে কী থাকে? ওইর মধ্যে সি প্লাস আই, অর্থাৎ ক্যাপিটাল, রেভিনিউ এবং এক্সপেন্স মাইনাস হবে এবং উজ্জ্ব আমার ড্রয়িংস বা উজ্জ্ব আমাদের মাইনাস হবে। তাহলে আমরা বলতে হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। হিসাবের 5 বই, এটি মানে পাকা বই হবে। হ্যাঁ, হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বা স্থিতি বই। আর স্থিতিপত্র হচ্ছে আর্থিক বইকে স্থিতিপত্র বলে। আর তাহলে আমরা বলতে পারি খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, হিসাবে খতিয়ান হিসাবে রাজা বলা হয় এবং এটি স্থিতি বইও বলা হয়। হিসাবচক্র ঐচ্ছিক ধাপ হচ্ছে আমাদের কার্যপত্র এবং বিপরীত দাখিলা, এটি হচ্ছে আমাদের হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ। 2022 সালের মে মাসের মিস্টার রাকিবের ব্যবসায়ী লেনদেন নিম্নরূপ। মে 1, আলিপের নিকট পণ্য বিক্রয় 80,000 টাকা, শর্ত 210N30। এর অর্থ হচ্ছে আমি যার কাছে বিক্রি করেছি সে যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে আমাকে, তাহলে আমি তাকে 2% বার্তা দিব এবং 30 দিনের মূল্য পরিশোধ করতে হবে। এটা কিন্তু একটা শর্ত, ট্রাম। কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি এই ধরনের শর্ত থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের ক্রয় বিক্রয়টি বাকিতে সংগঠিত হয়েছে। 5 তারিখে আলিপ আমাকে পণ্য ফেরত দিয়েছে, 10,000 টাকা পণ্য ফেরত দিয়েছে। এখন বিষয়টি ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে আলিপ কত টাকা বার্তা পাবে। আচ্ছা, আলিপকে আমি কিন্তু তাকে শর্ত দিয়েছিলাম 10 দিনের মধ্যে পরিশোধ করলে তাকে আমরা বার্তা দিব। তাহলে আমাদের পণ্যের মূল্য হচ্ছে 80,000 টাকা, ফেরত দিয়েছে 10,000 টাকা, তার অর্থাৎ তার কাছে আমি 70,000 টাকা পাই এবং সে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে, তাহলে 70,000 টাকা যদি আমাকে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে আমাকে বার্তা পাচ্ছে কত, 2%। তাহলে 70,000-এর 2% আমাদের আসতেছে, 70,000-এর 2% আসতেছে আমাদের 1,400 টাকা। তাহলে আমাদের বার্তার পরিমাণ কিন্তু 1,400 টাকা। 70,000 উপর আমরা 2% কেন করেছি? কারণ 80,000 টাকা বিক্রয়, তার মধ্যে ফেরত ছিল 10,000 টাকা, তাহলে তার কাছে আমি পাচ্ছি 70,000 টাকা। আর 10 দিনের মধ্যে পরিশোধ করলে কিন্তু সে 2% বার্তা পাবে। তাহলে 70,000-এর 2% হচ্ছে 1,400 টাকা।
10 দিনের পর পরিশোধ করলে মিস্টার আলিফকে কত টাকা পরিশোধ করতে হবে? সে কিন্তু বার্তা পাবে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, কিন্তু সে আমাকে পরিশোধ করেছে 10 দিন পর, তাহলে তার কাছে কিন্তু আমরা 70,000 টাকাই আদায় করবো, কারণ তার কাছে আমি 80,000 টাকা বিক্রি করেছিলাম, সে আমাকে ফেরত দিয়েছে 10,000 টাকা, তাহলে তার কাছে আমি আদায় করবো 70,000 টাকা। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? সাধারণ সঞ্চিতি এটি মালিকানা সত্ত্ব হিসাব।